প্রায় একটা ছোট একটা ট্রাকের অর্ধেক ফাইল ফেলানো হয়েছে, যেগুলি 2017-র আগের ফাইল। তো ওখানে আমি দেখলাম যে আমি 30-35 হাজার ডলার ইনভেস্ট করছে এইরকম নাইজেরিয়ান ফ্যামিলিও E2 ভিসা পাইছে। আজকে তো তারা সিটিজেন হয়ে বাবা মা নিয়ে আসছে, কিন্তু এখন আমি মনে করি E2 ভিসা নিয়ে যেই স্ক্যামটা চলতেছে ফেসবুক হলো স্ক্যামের একটা জায়গা। এখানে চাঁদে পাঠায় দিচ্ছে মানুষকে দিনে দিনে। এখন আমি ইনফ্যাক্ট কয়েকজনকে ফোনও করছি যে আপনি যেটা করবেন আমারে করে দিতে পারবেন। তো বলল, একটা উদাহরণ দিই, আমি ঢাকায় যাই খুব ঘন ঘন এবং ওখানে কনসালটেশন করি, পেইড কনসালটেশন। আমার কাছে একটা ফ্যামিলি আসছে, ঢাকায় কয়েকটা বুটিক হাউস আছে, ওটা খুব নাম করা বুটিক হাউস, উনি ওর মালিক। ওনার কাছ থেকে $7,000 দেওয়া হয়েছে, বাচ্চাকে আমি আমেরিকায় পাঠিয়ে দেবো পড়াইতে, বাচ্চার সাথে বাবা মাকে স্টুডেন্ট ভিসার মধ্যে ফেলায় পাঠিয়ে দেবো। এটা কানাডাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়, এখানে হয় না। কিন্তু সে $7,000 মধ্যে বোধহয় $3,000 দিয়ে আসছে। সে বাচ্চার টিউশন কত হবে, বাচ্চা এই স্কুলে যাবে, এই বছরে 2-4 হাজার টাকার মতো টিউশন আসবে। আমি ওনার সামনে ওই স্কুলের, প্রাইভেট স্কুলের ওয়েবসাইটে যে দেখলাম এক এক বাচ্চার টিউশন হলো $80,000 বছরে, এক এক বাচ্চা। উনি তো বলে 80,000 বছরে টাকা না ডলার। বলে ওখানে তো টাকা নেয় না, আপাতত ডলারেই দিতে হবে। তো 2 বাচ্চার জন্য 160, এটা প্রাইভেট স্কুল, মিলিটারি স্কুল, ক্লাস 6-7-এর বাচ্চাদের জন্য। আপনাদের এখানে বোধহয় ওকরিজ আছে, ওকরিজ মিলিটারি স্কুলে আমার একসময় অনেক H1B ক্যান্ডিডেট ছিল। ওটা ওই বাংলাদেশের ক্যাডেট কলেজের মতো আর কি, তবে এটা প্রাইভেট। আমি আসার সময়ও দেখলাম ওকরিজ মিলিটারি স্কুল লেখা, গতকালকে আমরা গাড়ি চালায় আসছি। ওকরিজ মিলিটারি স্কুল, এটা মানে এটা মিডল স্কুল, জুনিয়র হাই স্কুল পর্যন্ত ওরা পড়ায়। হ্যাঁ, তাই তো টিউশন অনেক বেশি, এটা মানে একদম বড় লোকদের বাচ্চাদের জন্য। আচ্ছা আচ্ছা, রেকর্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাই তো যেটা বলতেছিলাম যে ফেসবুকে অনেক ধরনের এগুলি আছে। তাই আমি যেহেতু এখানে আসি, হয়তো বা আরেকবার আসলে আমরা এরকম একটা কনসালটেশনের কিছু করতে পারি, 1-to-1। আমি অবশ্য ওপেন কনসালটেশনের খুব একটা এনকারেজ করি না, কেন অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজের কিছু চলে আসে। আমার 3 নম্বর বউকে আনতে চাই, বাট এটা আমাকে 3 নম্বর, যেটা হয়তো অনেকে জানে না। এক পাঞ্জাবি ভদ্রলোক, আমরা তখন হিউস্টনে অ্যাস্ট্রোডম ছিল, যেটাকে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হতো, বিরাট ইনডোর বেসবল স্টেডিয়াম। ওখানে আমরা কনফারেন্স করতেছিলাম, একজন মাইক নিয়ে বলল, পাঞ্জাবি ভদ্রলোক, আমার মানে ও হিন্দি ভাষা বলতে, আমার দেশে বউ বাচ্চা আছে, এখানে একটা বিয়া করব, কাগজপত্র কি লাগবে। তো এখন আমার বস ছিল ওই সময় ব্রুস কোয়েন, আমার ফার্স্ট অ্যাটর্নি, ইহুদি। উনি তো মানে এদিক ওদিক চাগায় ঘাইমে টাইমে শেষ, যে তো ওনার চিন্তা হলে আমরা এই ধরনের কাজ করি, এই কথা কি বাজারে যাই গেছে কিনা। যে লোক এত কনফিডেন্টলি একদম দাঁড়ায় মাইকে এই কথা কীভাবে জিজ্ঞেস করলো। তো এই জন্য অ্যাটর্নি মানে জেনারেল জিনিস তো আলোচনা করা যায়, তারপরে সবারই, যেমন ব্যবসার কথা বলতে গেলে যেই জিনিসটা আমি দেখছি, আমার ফ্রেন্ডও আছে অনেকে, তারা ট্যাক্স রিটার্নটা দেওয়ার সময় দেখছে যে আগে যেটা তারা মনে করছিল কোম্পানির নেট প্রফিট, যেটা ইনকাম, সেইটা আসলে অত নাই। তো তারাও একটু বিব্রত। তাই সেইগুলি কেসকে আমরা হয়তো বা অ্যাসেট দেখায় পার করছি। এগুলি অনেকে আছে কি আলোচনা করতে গেলে প্রত্যেকটা লয়ারই 5টা এক্সেপশন আছে। এমনও কোম্পানির জন্য বাংলাদেশ থেকে লোক আনা হয়েছে যে কোম্পানির নেট প্রফিটই নাই, কিন্তু তার অ্যাসেটস আছে। ওই যে আপনার 1120-তে যেই ব্যালেন্স শিট থাকে, ওখানে যদি ইকুইটি থাকে যথেষ্ট, তাহলে ওই অ্যাসেটটাকে ইনকাম হিসেবে দেখায়, লোক আনা যায়। এরকম আছে, অনেক কিছু পন্থা আছে সব কিছুতে। আমি আপনাদেরকে সিরিয়াসলি মানে রিকোয়েস্ট করবো, কমিউনিটিতে যাদের গ্যাস স্টেশন, রেস্টুরেন্ট এবং যারা মোটামুটি রেগুলার ট্যাক্স ফাইল করেন, এই জিনিসটা চিন্তা করার, কিভাবে কাউকে আনতে চান, এইখানে এত টাকা না দিয়ে ওখানে এত টাকা না দিয়ে, এগুলি হালাল সিস্টেম এগুলি তৈরি করে রাখছে। এবং এল ভিসা নামে একটা ভিসা আছে, ইনফোসিস, তারপর টাটা কনসালটেন্সি, যে ব্যাঙ্গালোরে আছে, প্রতি বছর 5,000 লোক পাঠায়। আর আমি বলতেছি এটা 2013-14 সালের স্ট্যাটিস্টিক্স। আমি 2-3 বছর আগে ব্যাঙ্গালোরে গেছিলাম, ব্যাঙ্গালোরে যাই শুনলাম, আপনি কর্ণাটকার কথা বাদ দেন, শুধু ব্যাঙ্গালোরের জিডিপি নাকি বাংলাদেশের চাইতে বেশি। শুধু ব্যাঙ্গালোর শহরের জিডিপি নাকি পুরা বাংলাদেশের চাইতে বেশি, এরকম অবস্থা। এবং হোটেল থেকে এয়ারপোর্ট যেতে উবারে যেই টাকা লাগে, এখানে উবারে এত টাকা লাগে না, এইরকম অবস্থা। এবং সেই ব্যাঙ্গালোর থেকে টাটা কনসালটেন্সি, মানে টাটার অটোমোবিল না, ওরা তো আইটিতে যেই কাজগুলি করে, এবং ইনফোসিস প্রতিজনে এল ভিসার আন্ডারে 5,000-এর উপর লোক পাঠায়। মানে ওরা ওদের ব্ল্যাঙ্কেট ওদের ভিসাটা কীরকম জানেন, এটা বাঙালি কোম্পানিও করতে পারে, গার্মেন্টস কোম্পানিও করতে পারে, ওদের এল ভিসাটা ওরা ব্ল্যাঙ্কেট এল করে ফেলছে। প্রথমটা
অথরাইজেশন নিয়ে নেবেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে। এরপরে আর শুধু একটা কাগজ নিয়ে আপনি এম্বাসিতে যাবেন ভিসার জন্য, ডিএস 160 যেটা ফাইল করতে হয় ওটা ফাইল করে ভিসা ফি দিয়ে ওই কোম্পানির লেটার নিয়ে, মানে আপনার জিএম আপনাকে ভিসার জন্য পারমিশন দিল, বেসিক্যালি ব্যাপারটা হলো এইরকম। তো আমি বেশ কিছু এল ভিসা করছি, এবং এক বড় ভাই আসছে এখানে, ওনার পরিচিত কারো করছি, উনি হয়তো জানেন কি না জানি না। এখানে ব্যবসা দেখায় এল ভিসা করা খুব সহজ, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য। এগুলিও চিন্তা করতে পারেন, এই জিনিসগুলি মানে কনভেনশনাল যে জিনিসগুলি আছে এগুলি তো আছে। সিটিজেন তার ছেলে মেয়েকে আনবে, বাবা মা, ট্রাম্প আসলে বোঝা যাবে এই অ্যাঙ্কর বেবি বন্ধ হয়ে যায় কি না, অথবা ভাই বোনের ব্যাপারটা, এই ভাই বোনের ব্যাপার তো সে গতবারই বলছিল বন্ধ করে দিব, আর অ্যাঙ্কর বেবিটা সে দারুণ অপছন্দ করে, লেট করে ফেলাইছে। হ্যাঁ, তো এখন অবশ্যই এটা নির্ভর করবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে, তারপর সেনেটে কতটুকু সাহায্য পায় এটার উপরে। তবে আবার দুই মুখে দুই কথা বলে, আবার সে একটা কথা বলছে খুব ভালো, যত ফরেন স্টুডেন্ট আমেরিকায় ডিগ্রি পাবে সবাইকে আমি গ্রিন কার্ড দিয়ে দিব, বুঝছেন না? এইটা রিকগনাইজ, এবং সে বোধহয় স্টেমের উপর জোর দিচ্ছে, সায়েন্স টেকনোলজি এটার উপর তো একটা জোর এমনিতেই বর্তমানে আছে। যেমন আপনি যদি সায়েন্সের সাবজেক্টে পড়ালেখা করেন, আপনি গ্র্যাজুয়েশনের পরে যে ওপিটি পাবেন, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, এগুলো কিন্তু 1 বছরের চেয়ে বেশি, 2 বছরের মতো হতে পারে। সো এই জায়গাটা এমনিতেই চাপ দেওয়া হচ্ছে, ও একই কুমিরের বাচ্চা কয়েক জায়গায় দেখাইতেছে, কিন্তু কি হবে এটা বলতে পারতেছি না। তারপর এই যে গত 17ই জুন প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটা দিল, যেটার আওতায় এখন আপনি মানে আমরা যেটাকে বলি এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, এরা কিন্তু হাত বাঁধা, এদের কিন্তু গ্রিন কার্ড পাওয়ার আর কোনো পথ নাই। ইভেন সিটিজেন, এটা বলতে আমিও একটু বিব্রত যে বারবার সিটিজেন বিয়ার কথাটা চলে আসে, এরা সিটিজেন বিয়া করলেও কিন্তু দেশে বসে গ্রিন কার্ড পেতে পারতো না, পাবে না। যারা এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, অর্থাৎ পোর্টে আপনি ভিসা দেখান নাই অথবা অ্যাডভান্স পেরোচ্ছেন, আপনি জাস্ট টারজান ভিসা, যেটা গেল টারজান ভিসা তো শুনছেন, টারজান ভিসায় যারা আসছে তারা এসে কিন্তু বিয়ে করলেও ভিসা পাবে না, তাদেরকে যেতে হবে তাদের নিজের দেশে, ওখানে ওয়েভারে অ্যাপ্লাই করতে হবে। সেটার জন্য প্রেসিডেন্ট ওবামা জাস্ট নামকা ওয়াস্তে একটা কাজ করে গেছিলো, ওটাতে কোনো বেনিফিট নাই। তবে বাইডেন সাহেব যেটা করলো সেটা হলো যে এরাই দেশে বসে পুরাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন ইউএসসিআইএস ফর্মটা দেয় নাই যে কোন ফর্মটা ফিল আপ করতে হবে, এটা কেন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার দিলে এইটাকে প্রসেস করতে বেশ টাইম লাগে। আমি চিন্তা করতেছি আরও 2-1 মাস লাগবে, কিন্তু এক প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার আরেক প্রেসিডেন্ট ইজিলি ক্যান্সেল করে দিতে পারে। এটা কিন্তু কোনো বাইবেল না। প্রেসিডেন্ট ক্যান্সেল করতে পারে, অথবা কংগ্রেস ওইটার এগেনস্টে একটা ল দিলে, ধরেন কংগ্রেস যদি একটা ল করে, ধরেন আল্লাহ না করুক যদি 2টা হাউসে যদি রিপাবলিকান মেজরিটি হয়ে যায়, তাহলে হয়তো এমন ল করতে পারে যে এই দেশে যারা ইললিগেল ছিল তারা কোনোভাবেই পাবে না, তাহলে ইট ওভার রাইটস বাইডেনের এক্সিকিউটিভ অর্ডার। বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটা দিছে 17ই জুন, 18ই জুন সাইন করছে, অন দ্যাট ডে 500,000 স্পাউস ভিসার জন্য কোয়ালিফাই করছে আমেরিকাতে, 500,000। বুঝতে পারছেন? আমার খেয়াল আছে 2001 সালের দিকে যখন আমি প্র্যাকটিস আরম্ভ করি, তখন আমাদেরকে সবচেয়ে ইমিগ্রেশন বেনিফিট বেশি দিচ্ছে কিন্তু রিপাবলিকানরা। আই নো ইটস ভেরি সারপ্রাইজিং। আপনি যদি হিসাব করেন, প্রতি 10 জন বাঙালির মধ্যে 9 জন যদি ভিসা পায়, এটা ইমিগ্রেশন রিপাবলিকান পলিসির আন্ডারে পাইছে। আর ডেমোক্রেটরা আমাদের শুধু আশা দিয়ে গেছে। আই এম গোনা ভোট ফর ডেমোক্রেসি, নো ডাউট, বাট এই ইমিগ্রেশনের ইস্যুতে আমরা কোনো হেল্প পাই নাই। এই জন্য এই যে বাইডেন যে জিনিসটা লাস্ট মোমেন্টে করলো, এটা কি ধোপে টিকবে? আমার মনে হয় না বেশি দিন টিকবে। ওই ফর্ম আসতে আসতে, রেগুলেশন আসতে আসতে যদি মামা চলে আসে তাহলে সব শেষ। তবে এটার আন্ডারে অনেক বেনিফিট আছে, এটা নিয়ে এখন এই মুহূর্তে কথা বলাটা একটু ইমেচিউর, কারণ এটা ফর্মই নাই যে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। একটা ফর্ম দিবে ওরা, সেই ফর্মটার নাম থাকবে ধরেন I-990 আর হোয়াট এভার। এই ফর্মটাতে ফাইল করার পরে আপনাকে 3 বছর সময় দেওয়া হবে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করার জন্য। এখন H-1Bর ভিসা ফি কত জানেন? আপনার ইন্ডিয়ানদের যদি শুধু একটা এক্সেপশন করা হয়েছে, এটা ট্রাম্প যখন মোদির কাছে গেছিলো ইন্ডিয়াতে, তখন এটা মোদি আদায় করে নিছে। আমেরিকায় কিন্তু ভিসা ইস্যু হয় না, আমেরিকায় I-94 ইস্যু হয়, তাই না? ভিসার জন্য আপনাকে আপনার নিজের দেশে যেতে হয়। H-1B শুধু ইন্ডিয়ানরা একমাত্র দেশ যারা H-1Bতে, তাদেরকে ইন্ডিয়ায় যেতে হবে না। তো ভিসা ফি কত জানেন? $12,000। এখন ইন্ডিয়ান চিন্তা করে আমি আমার 3 বাচ্চারা নিয়ে যাব, গিফট নিতে হবে, এই করতে হবে, আরে $12,000 দিয়ে আমি ভিসাটা নিয়ে আনি। H-1B তো এমপ্লয়ার বেসড, H-1B তো আপনার নিজের জন্য নিজে করতে পারবেন না। এখন কথা কি, প্র্যাকটিক্যালি
এমপ্লয়মেন্ট ভিসা যত আছে সব খরচ, অ্যাডভার্টাইজমেন্টের খরচ, প্লেনের খরচ, অ্যাটর্নির খরচ, সব কিছু দিতে হবে এমপ্লয়ারকে। বাস্তবে কি দেয়? বাস্তবে আমি মাইক্রোসফট বলবো না, তবে প্রথম 25-30টা কোম্পানির মধ্যে আইটি মানে $1 বিলিয়ন কোম্পানি আছে, তারা এইচআরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছে যে আমি টাকা দিয়ে দিব এইচআরকে, কারণ আমি লয়ার হিসাবে যদি আমি ইন্ডিভিজুয়ালের থেকে চেক নেই, আমার তো হাত আরও বাঁধা। আর এমপ্লয়মেন্ট ভিসার ফাইলগুলি আমাকে 5 বছর প্রিজার্ভ করতেই হবে। স্টেট বার বলছে 7 বছর, সেটা যে কোনো কেস, কিন্তু ইমিগ্রেশন 5 বছর পর্যন্ত যে কোনো কেস ওরা অডিট করে। আইআরএস যেভাবে অডিট করে না, এভাবে অডিট করতে পারে। তো এখানে অনেক লায়াবিলিটিস আছে। আমরা বুঝতে পারি অনেক সময় যে এই টাকাটা অ্যাকচুয়ালি এমপ্লয়ার দিচ্ছে না, টাকাটা এমপ্লয়ারের অ্যাকাউন্ট থেকেও আসলে, কিন্তু আপনি যেটা বললেন সেটা হলো আইন। বাস্তবে অনেক এমপ্লয়ারই দেয় না, এমপ্লয়ার দিয়ে পোষাতে পারে না এটা। তার মানে আই এম নট এনকারেজিং সার্কামভেটিং ইমিগ্রেশন ল, because the penalty for circumventing immigration law is $250,000 and or 5 years of prison. So you choose. But reality in many cases it's different from the letters of the law. তারপরেও আপনার কিন্তু আপনি যদি এমপ্লয়মেন্ট বেস, যেটা আমি বললাম লেবার সার্টিফিকেশন বেস, এটা হলো EB-3। আজকাল ফেসবুকে গেলে দেখবেন EB-3 অ্যাপ্লাই করতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, গভর্নমেন্টের ফি, অ্যাটর্নিস ফি সব কিছু মিলে হয়তো বা $16,000 থেকে $18,000 ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। এককালীন না, কিন্তু এরকম একটা খরচ হতে পারে। এখন আমি উত্তরাতে একটা কোম্পানি জানি, এবং আমি এটা বলতেও পারি কোম্পানিটার নাম, এটা যেহেতু ওয়েবসাইটে আছে, নাম হলো BVS বোধহয়। এরা নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা কোনো একটা জায়গায় অফিস খুলছে, এদের কোনো লয়ার নাই। এরা কোনো জায়গা থেকে যায়, এটাকে আসলে এমপ্লয়ার কিনা জানি না, এরা কাগজ নিয়ে আসে, ওটা দিয়ে অ্যাপ্লাই করে, প্রথমে $5 লক্ষ নেয়। আমার পরিচিত 3 জন ওই প্রথমে $5 লক্ষ দিয়ে এরপরে আর খোঁজ পায় নাই। এখন আবার কেউ বলে আমার ওই আত্মীয়র হয়েছে। আসলে বাংলাদেশে গেলে আমি কনসালটেশন করি, তো আমি বুঝি মানুষ বের হওয়ার জন্য, এটা আমি কোনো পলিটিক্যাল কোনো ইস্যু ওইভাবে বলতেছি না, একটা কিছু মানুষ আছে এরা যেভাবে হোক বের হবে, মানে দেশে থাকবে না কোনোভাবেই। এই যে বলে না, এই যে 3 লক্ষ টাকা দিয়ে ছাগলের ব্যবসা করলেও মাসে নাকি 50,000 টাকা ইনকাম করা যায়, কিন্তু এরা 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দালালের হাতে তুলে দিয়ে, এই যে টার্জেন ভিসায় যারা আসে, গল্প তো শুনি নিউ ইয়র্কে। আমি কিন্তু হিল সাইডে বেশিরভাগ সময় থাকি, আমার মাকে নিয়ে গেছি, তো হিল সাইড হলো এইগুলি টার্জান ভিসার আখড়া। লুঙ্গি পরে হাঁটতেছে মানুষ, আপনার 168 167-এ, চাকরি পাচ্ছি না ভাই, কী করব, এরকম আসছে। তারপরে গণহারে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতেছে। এটা এথিক্যাল না। এখন একটা ফ্যাশন হয়ে গেছে, আমেরিকায় ঢুকে অ্যাসাইলাম অ্যাপ্লাই করব, 150 দিনের মাথায় আমি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবো। আর আমি সেদিনকে একজনের করলাম, আমারটা ভ্যালিড কেস, জাস্ট ফর ইউর ইনফরমেশন। অ্যাপ্লাই করার 3 দিনের মধ্যে ওরা সোশ্যাল সিকিউরিটি কার্ড পাইছে খামে, মানে খামে হাতে চলে আসছে 3 দিনের মধ্যে। 9 দিনের মাথায় হাজব্যান্ড ওয়াইফ এবং এক বাচ্চার বয়স 6 বছর, তারও ওয়ার্ক পারমিট চলে আসছে। সো অনলাইন অ্যাপ্লিকেশন করলে, আপনারা নিজেরা করেন বা কাউকে দিয়ে করান, ইউ এনকারেজ অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে টাইম লাগে। এই যে আমি একটা ছবির কথা বলতেছিলাম, এক ফ্যামিলি, সেটাও ওয়ার্ক পারমিট রিলেটেড কেস, বাংলাদেশ থেকে ছবি এনে হাই রেজলিউশনে স্ক্যান করে দিছে, কিন্তু এই ছবিটা হয়তো আমি খামে করে পাঠালে ইমিগ্রেশন মেনে নিত, কিন্তু কম্পিউটার কোনোভাবেই এই রং চং মানতেছে না। কারণ ঢাকার ছবি মানে এটার উপরে 3বার রং লাগানো হয়েছে, মানে সব হলো হলিউডের নায়ক, বুঝছেন না। তারপরে ওই দেওয়ালের পাশে ছবি তোলার সাথে আসল ছবির সাথে কোনো মিল নেই, কম্পিউটার এগুলি নেয় না। তো অনলাইনে কিছু প্রবলেম আছে, বাট অনলাইন ইজ রিয়েলি এফিশিয়েন্ট। মানে কোনো আমেরিকার গভর্নমেন্ট এজেন্সি, তো ধরেন আপনি যদি অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ড যান, ইউনাইটেড আরব আমিরাত যান বা চায়না যান, ওরা আমাদের থেকে অন্তত 100 গুণ এফিশিয়েন্ট এই ইমিগ্রেশনের ব্যাপারে। মানে ইউনাইটেড আরব আমিরাটসে তো এটা একদম, মানে ও চোখ দেখে ওরা বলে দিতে পারে, এমন ওদের সিস্টেম হয়ে গেছে। ইনফ্যাক্ট এখন ওদের ইমিগ্রেশন তো এই রেটিনা বেসড। এই যে আমার তো বেশ যাওয়া পরে ওখান থেকে, এখন তো আর কোনো মানুষের সাথে দেখা হয় না। তারপর চায়না আরেকটা দেশ, কোথায় যে গেছে। আমাদের ইমিগ্রেশন সিস্টেম আসলে যত দুর্বল থাকবে, এটা আমাদের জন্য কিন্তু একদিক থেকে ভালো, নইলে ওদের যেই সিস্টেম, এই ফাঁকফোকর থেকে বেরোয়া কোনোভাবেই সম্ভব না। সিস্টেম হয়তো আমেরিকানরাই তৈরি করে দিছে, আমেরিকান আইটি কোম্পানি তৈরি করেছে। গতকালকে নিউজিল্যান্ডের এক কথা বলতেছিলাম, ডিউক ভাই চিনে ছেলেটা, আমাদের এক ছোট ভাই, আমাদেরই বয়সী, এক সময় এখানে ছিল।
রাজনৈতিক পরিবর্তনের পর খুব ভালো অবস্থায় দেশে চলে গেছে, তাই তার ওয়াইফ নিউজিল্যান্ডে। আমি বললাম তুমি আমাকে একটু ভিসা টিসা কাগজপত্র দাও। বলে কাগজপত্র তো কিছু নাই ভাই, আপনি কোথায় আছেন? আমি তো আমেরিকায় ওকালতি করি। না না, অনেক ওইগুলি ভুলে যান আপনি। তারপর ও কী কী পাঠালো, স্ক্যান বার্টার কিউবার এগুলি যায়, আমি নিজে প্রিন্ট করতে পারলাম। তার মানে সে যদি এয়ারপোর্টে আসে, কেউ যদি সন্দেহ করে, তাহলে কিন্তু এয়ারপোর্টের লোকও কিউবার থেকে সব কিছু বের করে নিতে পারবে। তো আমাদের সিস্টেমটা অনেক পুরানো হইলেও আমাদের জন্য এখনও আশীর্বাদ। কী কারণে এটা আর ওর ভিতরে গেলাম না আর কি। তাই আপনাদের কারো যদি স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে বা জেনারেল কোনো কোশ্চেন, জি ভাই শিওর, বেশি কঠিন প্রশ্ন করেন না। জি প্লিজ। যেমন মনে করেন ইনহেরিটেন্স লো জি অনেক স্টেটে আছে, অটোমেটিক্যালি আমি মারা গেলে আমার ছেলেরা পাবে, বউ পাবে। জি। আমাদের জর্জিয়ার অবস্থাটা কি? আমি স্টেট ল জর্জিয়ার ক্ষেত্রে কাজ করি না, তবে উইল যেটা সেটা হইলো আপনি দুইভাবে মারা একভাবেই যাবেন, বাট কাগজপত্রের দিক থেকে চিন্তা করলে দুইভাবে মারা যেতে পারেন। একটা হলো ইনটেস্টেট, মানে আপনি দলিল উইল রেখে যান নাই। আরেকটা হলো, আমি এটা শেষ করি তারপরে ভাই আসতেছি। আমি আপনার সাথে এইগুলি বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আমার মুনার একটু হেল্প লাগবে, কারণ আমাদের যে শরিয়া ল সেটার সাথে আমি কাজ করে দেখছি ওগুলি অনেক কিছু এখানে টিকবে না, তো আমার কিছু পড়ালেখার দরকার আছে। বাট আমি আপনাকে স্টেট ল, জি আমার মানে ইয়েটা হচ্ছে, আমি আরো শর্ট করতে জি যে আমরা যদি আপনার অফিসে যদি যাই, জি যে আমি একটা জি। মনে করেন আমি জানি না জর্জিয়ার ইনহেরিটেন্স লো, জি 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 আপনার অফিসে গেলাম যে ঠিক আছে আমাকে একটা উইল করে দিন। জি। থাকুক এটা পজিটিভই হোক জর্জিয়ার লো, কিন্তু আমি এটা করতে চাই। হ্যাঁ, করা উচিত এটা। উচিত। হ্যাঁ সেই জন্য আপনার অফিসকে আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, করতে পারবো এটা। এখন কথা হইলো কি, এগুলি খুব বেসিক জিনিস, করতে পারবো, অবশ্যই করতে পারবো। এখন আপনার যদি $10 মিলিয়ন উপরে অ্যাসেট থাকে, তাহলে ট্রাস্ট ইস্যু চলে আসবে, তাই না? তো দেখতে হবে আপনি কত, ওইটা হলে আবার একটু ফিটি বেড়ে যাবে, একটু অন্য অন্য ব্যাপার। আচ্ছা, এখন উইলের সাথে আমেরিকায়, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আপনার প্রশ্নটা খুবই গুরুত্ব, এটা একটু উত্তর দিয়ে নিই। কেননা এটা হইলো, আপনি যদি উইল করে মারা যান তাহলে কোর্ট, আপনি মারা গেলে কি প্রোবেট ল, সব একটা কথা আছে আমাদের উকিলদের মধ্যে, সবচেয়ে সুখী অ্যাটর্নি হলো প্রোবেট অ্যাটর্নি। কেন? এদের মক্কেল সব মারা গেছে, এই জন্য সে প্রোবেট অ্যাটর্নি, বুঝছেন না? মক্কেল মারা গেছে আর কোর্টে যায় মক্কেলের জন্য চিল্লাচিল্লি করছে। ভুল করলেও মক্কেল মারার নাই, মক্কেল তো মারা গেছে। এখন আপনি যদি উইল রেখে যান, তাহলে আপনি যাকে এক্সিকিউটর বানায় গেলেন, তাহলে সে আপনার পক্ষে কোর্টে যেয়ে কাজগুলি করতে পারবে, সম্পত্তি কীভাবে ভাগাভাগি করতে হবে। এক্সিকিউটর মানে না যে সে সম্পত্তির মালিক হয়ে গেল, কিন্তু আপনি আপনার ছেলেকে এটা দিবেন, একে এটা দিবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হবে এক্সিকিউটরকে, আপনি বিশ্বাস করেন, বুঝছেন না? এখন আপনি যদি যদি উইল না থাকে, আপনি যদি ইনটেস্টেট মারা যান উইদাউট এ উইল, তাহলে ঘটনাটা কী হবে? কোর্টের সামনে যাবেন, এখানেও আই এম এম্বারেসড লিটল বিট, কোর্ট কী করবে? বাঙালি চেনে না, আমাদের ধর্ম চেনে না, আমাদের বর্ণ কিচ্ছু চেনে না। ওই কোর্টের এক বন্ধু ছিল, সে ওকালতি করে বলে তুই এই কোর্টের, তাকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে। অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের বাঙালি এক ভাই মারা গেছিলেন টেক্সাসে, আমি নাম বলবো না যেহেতু এখানে অ্যাটর্নি ক্লায়েন্টের কনফিডেন্সিয়াল ইস্যু আছে। উনি কোনো কারণে ওনার লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারি ওনার ওয়াইফকে করে নাই, এটা তাদের ব্যাপার। উনি মারা গেছে, ওনার নাবালিকাকে উনি, মানে আমরা যেটা মাইনর মেয়েকে উনি করে গেছে বেনিফিশিয়ারি। $200,000 এটা একটা লাইফ ইন্স্যুরেন্স। ভদ্রলোক মারা গেছে, ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজে বের করছে। আমার মনে হয় ওই সময় টেক্সাসে 2006 সালে আমি ছাড়া কোনো বাংলাদেশি লয়ার ছিল না, ওরা খুঁজে বের করছে। আমি তখন প্রোবেটের কাজ করি না এবং এটা আমার এক্সপার্টিসও না। ওই ইন্স্যুরেন্স কোম্পানির লয়ার খুব ভদ্রলোক, টিপিক্যাল রেডনেক, এবং পারলে কাউবয় হ্যাট পরে ঘোরাফেরা করে এরকম। সে আমাকে বল, ভাই আমি তোমাকে শিখাই দিব জিনিসটা, কিন্তু আমি কেসটা ক্লোজ করতে পারতেছি না, কেন বাচ্চার পক্ষে একজন অ্যাটর্নি অ্যাড লাইডাম নিয়োগ করতে হবে। আপনারা জানেন বিষয়টা, কোর্ট বাচ্চার সাথে কথাই বলবে না একজন অ্যাটর্নি না থাকলে, অ্যাটর্নি অ্যাড লাইডাম বা গার্ডিয়ান অ্যাড লাইডাম বলে। আমি শুধু হিউস্টনে আমার অফিস থেকে হান্টসভিল নর্থে গাড়ি চালাই গেছি, প্রথম দিন গেছি, শুনানি হয় নাই। কেন? সেদিনকে হিউস্টন তো জানেন কীরকম গরম, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। 10 বছর আগে বরফ পড়বে শুনলেই মানুষজন এক সপ্তাহ আগে থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ। তো ওই রকম শীতের সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়বে থেকে কোর্ট কাচারি ভয়ের চোটে বন্ধ হয়ে গেছে। তা আমি গাড়ি চালাই আবার চলে আসছি এবং পরের দিন আরেকদিন গিয়ে যাওয়া আসা করছি। আপনি দেখেন, আমি হলাম কোর্ট অ্যাপয়েন্টেড অ্যাটর্নি। ভদ্রলোক যদি একজন উইলে লিখে যাইতো আমার সব কিছু দেখবে হলো একজন এক্সিকিউটর, তাহলে কোর্টকে আমাকে অ্যাপয়েন্ট করতে হতো না। এই যাওয়া আসার জন্য, গাড়িতে যাওয়া আসা আর একটা শুনানি 15 সেকেন্ডের, 15 মিনিট না, আমার বিল হলো $17,000, বুঝছেন? এবং এটা যে আমি যেটা বাড়াই বলছি তা না,
এবং এটা কোর্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। কোর্ট হলো আমার কি, ও 200,000 পাইছে যে ওখান থেকে পাবে। তবে এখানে আরও কিছু জটিল বিষয় ছিল। টেক্সাস যেহেতু কমিউনিটি স্টেট প্রপার্টি, এখানে বাবা ইচ্ছা করলেই মেয়েকে পুরা দিতে পারেন। এই জন্য আমরা মাকে কিছু টাকা দিয়ে এটা সেটেল করে মেয়ের নামে একটা ট্রাস্ট করে দিছি। তার মেয়ের বয়স সম্ভবত এখন 21, কিন্তু সে 25 বছর না হলে একটা টাকা পাবে না। সে যেন আন্ডারগ্রেডটা শেষ করতে পারে। কেন বুঝেন তো, আপনি বুঝতে পারতেছেন এখানে অনেক প্রবলেম আছে এখানে। তাই আপনার এই জন্য সবার উইল করে রাখা উচিত। এবং আমাদের হাদিসে বোধহয় একটা কথা আছে ভাই, আপনি ভেরিফাই করেন, আমাদের নাকি 3 দিন নাকি কোনো মুসলমানের উইল ছাড়া থাকা উচিত না। আমি এটা ISGH এর একটা বইতে পাইছি যে কোনো মুসলমানের 3 দিন উইল ছাড়া থাকা উচিত না। উইলকে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যেন অন্য মানুষ মারা গেলে যেন নাক না গলাইতে পারে। আমি এটা ভেরিফাই করতেছি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। আর উইল থাকলে আপনার সুবিধা কি? উইলের ভিতর ভুল লেখা আছে, যা লেখা আছে, কোর্ট তার ইচ্ছা মতো লোককে অ্যাপয়েন্ট করতে পারতেছে না। একটা আমাদের উইলস অ্যান্ড ট্রাস্ট যেই ক্লাসটা আমরা নিতাম, ওখানে একটা জোকস ছিল। সেটা হলো, টেক্সাসের কোনো জায়গায় একটা লোক উইল লেখছে। উইলটায় লেখছি, আমি উইলটা আমার মুরগির খামারের ওইখানে রেখে যাচ্ছি এবং আমি মারা গেলে ওখান থেকে খুঁজে নিও বলে উইলটা লেখে ওখানে রেখে গেছে। ও মারা গেছে, কে জানবে? এটা তো জানে না। 60-70 বছর পরে ওই ঘর কোনো ডেভেলপার নিচে নিয়ে দেখে, আরে এইখানে লেখা যে এইখানে উইলটা পাওয়া যাবে। তার মানে উইল বানাই গেলে হবে না। এটাকে বাংলাদেশে যেমন উইলের ওসিয়তনামা, বাংলাদেশে আমার 2 মেয়ে, আবার আমি শুনছি, আবার ভাই বলতে পারবেন, মেয়ে থাকলে নাকি শরিয়ালতে ভাইয়ের ছেলেরা এসে একটা পার্সেন্টেজ 20% ওর 18% নিয়ে নিতে পারে। এবং এই আমি এটাকে নোংরামি বলি। এই নোংরামিটা অনেকে অপপ্রয়োগ করে আমাদের সমাজে। তাই সেই জন্য আমি ওসিয়াতনামা করছি। আমার যেহেতু ছেলে নাই, 2 মেয়ে, আমার ব্যক্তিগত উদাহরণ। তাই বাংলাদেশে আবার আপনাদের যাদের সম্পত্তি আছেন, না, এখন তো ঘটনা আরও বাড়তেছে। আপনার জমি যদি বাংলাদেশে থাকে, এই কোর্টের তো জুরিসডিকশন নাই ওখানে। অতএব আপনাকে বাংলাদেশে 2 ধরনের প্রপার্টি। এখন আমি সব ধর্মের কথা বলতে পারবো না, এখানে আবার ধর্মেরও ব্যাপার আছে। আমি এক বুদ্ধিস্ট ক্লায়েন্ট আছে আমার, তাদেরকে আমেরিকা আনার চেষ্টা করতেছি। তাদের হলো ম্যারিজ সার্টিফিকেট, এইটা দেয় হলো কোর্ট কাছারি থেকেই দেয়, এটা NVC মানতেছে না। তো আমি যে প্রসঙ্গে বলতেছিলাম, আমাদের যেটা করতে হয়, আমি দুঃখিত যে আমি অন্য ধর্মদেরকে এক্স্যাক্টলি কী করতে হবে বলতে পারবো না। তা আমাদের পায় না না তা এখন আমাদের ধর্মে যেটা, সেটা হলো আপনি রিয়েল এস্টেটের জন্য, জমি জমার জন্য সাব রেজিস্ট্রি অফিসে যে ওসিয়াতনামা করতে পারেন। কিন্তু আপনার যে স্টক, বন্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলি আছে, এগুলির জন্য DC অফিসে যে আপনাকে আমেরিকান স্টাইলে উইল করে আসতে হবে। এটা একটু জেনে রাখেন। এটা আপনার ব্যাংকে টাকা পয়সা থাকলে বা কোনো কোম্পানির স্টক থাকলে, এগুলো কিন্তু সাব রেজিস্ট্রার কিচ্ছু করতে পারবে না। আমি যদি বাংলাদেশে একটা সৎ অফিসার দেখে থাকি, মুরাদনগর থানা বাংলাদেশের সবচাইতে বড়, যেই থানাতে আমার কয়েকটা ফ্যাক্টরি আছে, এই জন্য আমার ওখানে যায়। আমার বাড়ি এমনি বরিশাল, ঝালকাঠি। এই জন্য সবাই জিজ্ঞেস করে, কুমিল্লাতে আপনার কাজ কি? কুমিল্লার মুরাদনগরে আমার কয়েকটা ফ্যাক্টরি আছে। এই জন্য ওখানে আমার জমি, দলিল, দলাল সব কিছু ওখানে করা হয়। এবং আমাদের আমিন ভাইয়ের ফ্রেন্ড এক সময় ভূমি সচিব ছিলেন, পরে মন্ত্রিপরিষদ সচিব। আপনারা বিশ্বাস করবেন না, আমার জমির একটা প্রবলেমে শফিউল আলম ভাইয়ের একটা মেমো যেটা বলি, সেটা ইউজ করে আমি আমার ধানি জমিকে শিল্প জমি করছি। পরে আমি করার 3 বছর পরে আমি দেখলাম, আর এটা তো শফিউল আলম লেখার নিচে, মানে আমাদের শফিউল আলম ভাইয়ের উনি যে অর্ডারটা দিয়ে গেছে কিভাবে কৃষি জমিকে আপনার শিল্প জমি করা যায়। আমি পরে ভাইকে কল দিয়ে বলছি, আপনার একটা মেমো আমরা ইউজ করছি আজকে এই জিনিসটা। তাই বাংলাদেশের ব্যাপারটা একটু জটিল, বাট করা উচিত, নাহলে অনেক অনেক অসুবিধা। আপনি এগুলি কার জন্য করতেছেন? আমরা তো চলে যাব কবরে। আর আমি বাবাকে কবর দেওয়ার সময় দেখলাম তো খুব একটা জায়গা নেই, আপনি কী নিয়ে যাবেন? কিছুই নিতে পারতেছেন না। তো এগুলি যদি ঠিকঠাক করে না যান, হয় দান করে যান, বা কারো ছেলেমেয়ের জন্য রাখতে গেলে এগুলি নিয়ে চিন্তা করেন। এটা খুবই সিরিয়াস একটা ইস্যু। আর আমেরিকায় এই যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ, এটা একটা পলিটিক্স, আর কিছু না। ওই জাজ, আমি সব জাজের কথা বলবো না, তবে আপনাদের জর্জিয়ার খুব দুর্নাম আছে। এখন তো আমারও জর্জিয়ায় তো দেখছেন আপনার কি হইল, ওই যে ফুলটন কাউন্টিতে মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, এগুলি তো বলার মতো। তারপর কয়েকদিন আগে আরেকজন জাজ ধরা পড়লো, সে এক্সপার্টে ক্লায়েন্টের সাথে ডিল করতেছে। দেখলেন? এগুলি হলো একদম জঘন্য ব্যাপার। এগুলি কিন্তু মানে আমেরিকার কোনো উন্নত জায়গায় এগুলি আশা করা যায় না। এই দিক থেকে জর্জিয়া বেশ, আমাদের ফ্ল্যাগটাতেই তো 13টা স্টার পিছায় সরাইতে পারলেন না, এটাই তো আমার সবচেয়ে বড় আফসোস। এখনও 13টা স্টার রয়ে গেছে। এখন কথা হলো যে জাজ কোর্ট থেকে বের হয়ে যার সাথে বারে যাচ্ছে, যে লয়ারের সাথে, সে সম্ভবত অ্যাডমিনিস্ট্রেটর হবে।
আর আমার আজকে হয়তো বা আমি হয়তো বা কাজে কলমে অত অভিজ্ঞতা নাই অনেকের, কিন্তু আমার লাইসেন্সের বয়স এখন আমার 23 বছর। আমি কিন্তু ঘন্টায় $500-600 চার্জ করতে পারি। অতএব আমার বন্ধু যদি আমাকে অ্যাপয়েন্ট করে, আমি বাসায় যে গাড়ির থেকে স্টার্ট দিলাম, আমার বিলিং কিন্তু আরম্ভ হইল। কেন আমি কোর্টে যাচ্ছি তোমার কেসে কাজ করার জন্য, এই যে ট্রাফিকে থাকবো, এইটার পয়সাও তুমি দিচ্ছ। সো এই জন্য উইলটা আপনার ওই প্রশ্নটাকে এত দূর টানলাম শুধু এতটুকু বলার জন্য, থাকুক আর না থাকুক, এটা একটা উইল করা অত্যন্ত জরুরি। ধর্ম কি বলছে না বলছে সেটাকেও না টানলাম, উইল করাটা খুবই জরুরি। হ্যাঁ, ট্রাস্টের ব্যাপারগুলি না অনেক জটিল, সত্যি কথা বলতে আমি বুঝি বলে আমি বলবো না। জি জি ভাই, জি 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 জি। সবচেয়ে আমাদের ইজি প্রসেস কোনটা, দেশ থেকে লোক আনার জন্য কোন পদ্ধতিতে এগোলে আমরা সুবিধা পেতে পারি? দেশ থেকে যে লোক আনবেন আপনি তো ইমিগ্রেশনে বলতে পারবেন না আমি দেশ থেকে লোক আনবো। আপনাকে যেটা প্রসেসটা যেটা, এবং সেটা হইলো আমার ব্যবসায় একটা পজিশন আছে, এটার জন্য আমি লোক পাচ্ছি না। আপনি পাবেন না, আপনি এখানে বুককিপারের একজন দেন যে এই ব্যবসা সম্পর্কে জানে, চিকেন টিক্কা মশলা কি জানে বা রসগোল্লা কি জানে, এগুলি কিছুটা আইডিয়া আছে। অবশ্য আপনি অতটা চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন না। তাই আপনি যদি আপনার দেখাতে পারেন যে আপনার ব্যবসায় লোক পাচ্ছেন না, সেটা আপনার লয়ার করে দিবে, এটা নিয়ে আপনার ঘুম হারাম করার দরকার নাই। তাহলে আপনি ওই যে আমরা যখন আমাদের বাবা মা যখন আমাদের জন্য অ্যাপ্লাই করছে I-130 একটা ফর্ম, অনেকেই আপনারা কাজ করছেন এই ফর্মটাতে। ইমিগ্রেশনের জন্য I-140, বুঝতে পারছেন, রেফিউজিদের জন্য 730। সো একই সিরিজের ফর্ম কিন্তু, মানে ওখানে আমার বাবা ছিল, একটা আমাদের ডিএনএ সম্পর্ক আছে সেই জন্য যাচ্ছি, আর এখানে একটা ব্যবসা, যে ব্যবসায় আমার দরকার আছে এই জন্য আমাকে নেওয়া দরকার। সম্পর্কটা হলো এই ধরনের। আচ্ছা, EB1টা আমি বলি, EB1 আপনি যদি ডক্টর ইউনিসের মতো কেউ পরিচিত থাকে EB1-এর জন্য চেষ্টা করেন, মানে EB1-এর স্ট্যান্ডার্ডটা খুব বেশি, একটু কঠিন। EB2-তে এখন অনেকে ভিসা পাচ্ছে, আপনাদের যদি বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কাজ থাকে, ধরেন আপনি ইন্টারন্যাশনাল রেকগনাইজ জার্নালে লিখতেছেন, আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে বা ফার্মাসিউটিক্যালসের উপরে অথবা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এগুলিতে ইংলিশ, হিস্ট্রি এইগুলি খুব একটা কাজ করবে না, এরকম লিখছেন এবং আপনি প্রফেসরই করতেছেন ঢাকা ইউনিভার্সিটি। আমার পরিচিত এক বন্ধু পেলো, ও পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করছে এবং সে নিজে নিজে অ্যাপ্লাই করছে ঢাকার একটা, আমি ইউনিভার্সিটির নাম শুনি না, সেই ইউনিভার্সিটিতে সে প্রফেসরই করে। তবে সে লেখাপড়া করছে কিছু, যেমন জার্নাল, তার ডিগ্রিটাও ইম্পর্টেন্ট না। এই জার্নাল যদি মোটামুটি থাকে তাহলে আপনি EB2-তে অ্যাপ্লাই করতে পারেন। EB2-র সুবিধা কি, আপনার এমপ্লয়ার লাগতেছে না, এটাকে বলে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আমেরিকা তার স্বার্থে আপনাকে গ্রিন কার্ড দিতে, সেটা যদি সব ঠিকঠাক মতো হয় 8-9 মাসের মধ্যেও সম্ভব। এটা আপনি বলাতে আমার সুযোগ হইলো বলার, এটাও আপনারা বলতে পারেন। এখন আপনি যদি একজন লয়ারকে দিয়ে খুব ভালো মানের আমেরিকার একদম টপ 5 ল অফিসে যান, হয়তো বা $20,000 নেবে পিটিশন তৈরি করতে। আর আমাদের মতো এটা কিন্তু কোনো টাকার মধ্যেই পড়বে না $20,000। কেন, ওই যে উদাহরণ দিলাম, 2014-15 দিকে ট্যুরিস্ট ভিসার জন্য 30 লক্ষ টাকা নিচ্ছিল। আর এখানে আপনি গ্রিন কার্ড পাচ্ছেন, আপনার স্পাউস গ্রিন কার্ড পাচ্ছে, 21 বছরের নিচে আনম্যারিড যারা সবাই পাচ্ছে, আর কি চান? এখানে এসে আপনি কোনো এমপ্লয়ারের দরকার নাই, কাউকে কাছে হাত পাততে হচ্ছে না। আমি আরও এই প্রসঙ্গে আসবে, তা আপনাকে একটু আইডিয়া দিলাম। এটা হলো EB2। আর EB3 হলো, ধরেন গ্যাস স্টেশন, রেস্টুরেন্টে যেই কথাটা আমি বললাম, ওই যে যেটার জন্য অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রি অথবা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে, স্কিল অথবা আনস্কিল, দুটাই EB3-র আন্ডারে পড়ে। সেটাকে জি, EB3-তে এখন 2.5 থেকে 3 বছর লাগবে। আর সে যদি ভ্যালিড ভিসাতে আমেরিকাতে থাকে, ধরেন স্টুডেন্ট ভিসা, তাহলে 2.5 বছরের মধ্যে এটা সম্ভব, এবং সেটা আরও ভালো, তাহলে তাকে এম্বাসিতে যেতে হচ্ছে না। হ্যাঁ জি ভাই। জি দিদি বলেন। জি ধন্যবাদ সবাইকে। শিওর। ধন্যবাদ আপনাকে, মাই প্লেজার। এহসান ভাই, আপনার কাছ থেকে অনেক তথ্য সমৃদ্ধ অনেক কিছু জানলাম। তবে এত সময় আলোচনার আপনার এই যে পোস্টারগুলো দেখে মনে হচ্ছে যে অনেক বিষয় আপনারা ছাড়বুঝ দিচ্ছেন বা দিবেন, এবং অফিসেও আছে স্নেইল বিল। আমার প্রশ্ন হলো, স্নেইল বিল অফিসে কি আপনাদের কোনো লয়ার আছে? আরেকটা প্রশ্ন একসাথে করে নিই, যেমন ধরেন আমার পরিচিত একজন, সে গেল, সে অ্যাপ্লাই করেছে,
তার বর্তমান স্ট্যাটাস জানার জন্য, জি। অথবা আরেকজন গেল সে কিভাবে অ্যাপ্লাই করবে, জাস্ট অ্যাডভাইস, জি। তখন আপনাদের কনসালটেশন ফিস কেমন? মানে গিয়ে যদি মৌখিকও কিছু জানতে হয় তখনও কনসালটেশন ফি দিতে হবে? আচ্ছা, ঠিক আছে। এখন আজকাল বেশিরভাগ কাজগুলি ভার্চুয়াল হয়। যেমন প্রিন্স ভাই এই গত 10 দিনে যেই কয়টা কনসালটেশনের ব্যবস্থা করছেন সবগুলো হলো ভার্চুয়াল। আমরা গুগল মিট অথবা ওয়েবিনারের মাধ্যমে করতেছি। তাই ফিজিক্যালি প্রতিটা কেস নিজের সামনে দাঁড়ায় হ্যান্ডশেক করে কথা বলে বলা সম্ভব হবে না, কিন্তু আইনি যেই উপদেশ সেটা কম্পিউটারের মাধ্যমে আসলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসলে বা সামনাসামনি বসে যেটা বলা একই, সেটাতে কোনো পার্থক্য নাই। সেই জন্য আপনার প্রথম প্রশ্ন এখানে একদম উকিল পাওয়া যাবে কি না, উকিল সম্ভবত সব সময় পাবেন না, তবে ভার্চুয়ালি পাবেন, যাতে আপনার কাজ হয়ে যাবে। এবং আজকাল অনেক কেস আছে, আমারও মক্কেল আছে যারা 2004-05 দিকে সিএসএস লুলাকের আন্ডারে গ্রিন কার্ড পাইছিল, গ্রিন কার্ড পেয়ে সিটিজেন হয়েছে, ওয়াইফকে আনছে, তারপরে তখন ছোট বাচ্চারা এখন বড় হয়ে গেছে, সেই বাচ্চা বিয়ে করে বউকে আনবে, সেই কেস আমার কাছে আছে। একজনের সাথেও আমার এখনও দেখা হয় নাই, বুঝছেন না? জি, জি। মানে ধরেন আমার পরিচিত একজন, জি। কিভাবে আপনাদের সাথে এখন ও প্রিন্স ভাই আছে এখানে। জি। গেলেই কি বা যোগাযোগ করলেই কি ফিস দিতে হবে? সেটা প্রিন্স ভাই একটা কনসালটেশন ফি, হ্যাঁ হ্যাঁ, কনসালটেশন ফি আছে সব ক্ষেত্রেই। আমি এইটা প্রচার করবো না যে যেমন ফ্রি কনসালটেশন, তবে প্রিন্স ভাইয়ের সাথে যদি কথা বলে, প্রিন্স ভাই যদি আমাকে বলে যে এই কেসটা এরকম ভেরি সিম্পল, এটাতে মোটামুটি সব কিছুই এরকম জটিল কিছু নাই, সেই ক্ষেত্রে হয়তো উনি আমাকে রেফার করতে পারে যে এইটা আমরা ফিস ছাড়া একবারে ডাইরেক্ট রিটেনারে চলে যেতে পারি। আর আমাদের একটা অনেক ল অফিসে এরকম একটা পলিসি আছে, ধরেন কনসালটেশন ফি $150, আপনি যদি 1 সপ্তাহের মধ্যে রিটেইন করেন তাহলে $150 উইল গো টুয়ার্ডস দ্য অ্যাটর্নিস ফি অফ দ্য মেইন কেস। এটা অনেক ক্ষেত্রেই হয়, এটা শুধু লয়ার না, অন্যান্য ক্ষেত্রে হয়। এটা একটু ঝোপ মারা আর কি, একটু টোপ ফেলানো এক ধরনের। এটা বোঝার জন্য মনে হয় আইনস্টাইন হওয়ার দরকার নাই। জি জি, বলেন। জি আমাদের স্টুডেন্টের কথা বললেন, যারা জি। স্টুডেন্ট এখানে আছে, জি। তাদের স্ট্যাটাস এবং স্টুডেন্ট, হ্যাঁ, তারা যদি অ্যাপ্লাই করে তাদের জন্য তো পয়সাটা ভেরি হার্ড হচ্ছে, খুবই হার্ড। জি জি খুবই হার্ড। তারা এখানে কাজ করে জি 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 10 টাকা বেতন, 15 টাকা বেতন, জি, জি। তারপরে এগুলো তাদের জন্য খুবই টাফ আর কি। যাদের ফ্যামিলির জন্য তারা সাপোর্ট আছে তাদের জন্য অন্য ব্যাপার। আমি অনেক স্টুডেন্ট জানি তাদের মানে কেউ নাই এখানে। জি জি জি। এখানে ওদের জন্য দেখেন, প্রত্যেকটা অ্যাটর্নি আমরা যখন বছরের শেষে নিউ ইয়র্কে 2 বছর, জর্জিয়াতে প্রতি বছর, টেক্সাসে প্রতি বছর আমাদেরকে এক সিএলই করতে হয়। আপনারা অন্যান্য প্রফেশনে যারা আছেন, অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স, আপনাদেরকেও সিএলই করতে হয়, কন্টিনিউ অন লিগ্যাল এডুকেশন। আমাদের একটা রিপোর্টিং করতে হয়, তা আমাদের ওখানে দেখাতে হয় আমি প্রো বোনো মানে হলো ফ্রি কাজ কতটুকু করছি। তা আমরাও অনেক সময় গায়ে পড়ে ফ্রি দিতে চাই। এখন কথা হলো এটাকে আদায়ের ব্যাপার। এখন দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। আমি যদি কাউকে ফ্রি দেই কিছু, দ্যাট ইজ ইদার ফর মাই মার্কেটিং, আর উনি যায় 10 জনরে বলবে এই বেটা আমার থেকে টাকা এনে নেয়, তোরা যায় কথা বলতে পারিস, সেই 10 জনের থেকে আমি 3 জনের থেকে ব্যবসা পাবো। অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। আমি যতই বলি আমি খুব ভালো টাকা নেই না, আসলে কি যেই লাউ সেই কদু। তো এখন এইগুলি ব্যাপারটা প্রিন্স ভাইয়ের উপর অনেকটা, আমার তো একদম মানে মাইক্রো ম্যানেজমেন্ট করা সম্ভব না, বুঝছেন না? তবে ভার্চুয়াল মিটিং নিয়ে একদম চিন্তা করবেন না, বরং আমরা যখন কম্পিউটারে কার সাথে মিটিং করি আমি দেখছি অ্যাটেনশনটা অনেক বেশি থাকে, কেননা আমি তার স্ক্রিনটা অফ করে ইন্টারনেটে রিসার্চ করে ফট করে উত্তরটা দিয়ে দিতে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি যেগুলি সামনাসামনি করা সম্ভব না। বাচ্চা চিল্লাইতেছে সেটাও অ্যাভয়েড করা সম্ভব। ওটা ভার্চুয়াল, এখন ভার্চুয়ালের দিকে যাইতে হবে। জি। F2 তে। F2 তে, জি। আসছে তো ওরা হয়তো কোম্পানির মাধ্যমে করতে পারতেছে না, জি, হবে জি। না গ্রিন কার্ড, অন্যভাবে কিভাবে ওরা পাইতে পারে, ওদের কিটা কিন্তু বলতে পারে টোটাল গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত? সেটা হলো যে স্পেসিফিক ঘটনা শোনার পরে তারপরে একটা বলতে পারবো। সেটার জন্য নর্মালি প্রিন্স ভাই যেহেতু চার্জ করতেছে না, ওনার সাথে কথা বলার জন্য পাঠাই দেন, উনি কথা বলে একটা হেল্প করতে পারবেন। খাবার দেওয়া হচ্ছে আচ্ছা, এটা রাফলি যদি জানতে পারি যে কিরকম অ্যামাউন্ট লাগতে পারে তাহলে বলতে পারবো। এটা টেইলরিং তো প্রত্যেকের জন্য। সে যদি অ্যাসাইলামে অ্যাপ্লাই করে $7,000 লাগতে পারে, সে যদি একজন এমপ্লয়ার পায় যেখানে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করবে সেখানে $15,000 লাগতে পারে, সে যদি একজন সিটিজেনকে বিয়া করে তাহলে $1,500 অ্যাটর্নিস ফি লাগতে পারে, বুঝছেন না? সো এটা একদম কুকি কাটার ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, এবং লিগ্যাল ভিসা আছে কিন্তু হতে পারবে, তাহলে বাংলাদেশে যাইতে হবে না ওর visa যদি স্পন্সর পাওয়া যায়, দ্যাট ইজ কারেক্ট। বাট এখন স্টুডেন্টদের জন্য আমিও তো F1-এ আসছিলাম, তারপরে বাবা মার মাধ্যমে অ্যাডজাস্ট করছি। আমাদের সময় যত সুবিধা ছিল এখন অত সুবিধা নেই। জি কোশ্চেন খাবার দেওয়া হচ্ছে
খাওয়ার নিতে থাকেন, প্রশ্ন করতে থাকেন। দুইটা নেক্সট 2 কোশ্চেন ফ্রম ওয়ান ফ্রম আরিফ, ওয়ান ফ্রম মনির। তারপরে আপনারা খাবার নিতে আনতে পারেন, আমি পরে খেয়ে নিব, আমি কোশ্চেন অ্যান্সারটা চালাই যেতে পারি। হ্যাঁ বলেন, না আপা আপনি যে নিয়ে আসেন অসুবিধা নেই, ভাই বলেন জি। একটু আগে আসেন নাহলে শুনুন। কনসালটেশনের ব্যাপারটা আপনার উপর দিয়ে চালাবেন, বুঝছেন, আপনাকে সিদ্ধান্ত। ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, আমরা এটাকে না হ্যাঁ কম গুরুত্ব দেই। জি 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 এটা এত বেশি ইম্পর্টেন্ট, এভরি সিঙ্গেল পারসন যারা এই রুমে আছে, জি। our entire community এত কম এডুকেটেড এই ব্যাপারে, জি। এই অ্যাওয়ারনেসটা আনাটা খুবই দরকার। জি জাস্ট ফর ইনস্ট্যান্স যে উইল, আপনি এটাকে একটু অ্যাভয়েড যদি করেন, উইলের বিষয়টা কত ইম্পর্টেন্ট। আমি মর্গেজ জি বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ এটা বলে যে আমার লোনটা ক্লোজিং এর সময় আমার ছেলে বা আমার বউকে প্রপার্টি দেয়, আচ্ছা because they want the ownership. যদি মনে করে যে সার্ভাইভার সেটার মাধ্যমে আমরা ownership পেয়ে গেলাম। Problem with that is that state of Georgia তে, I don't know if it is national like that. না, উইল ইজ এ স্টেট ল, সো ইট ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট। So যদি এমনি without estate planning or will ছাড়া হ্যাঁ। property acquire করে, let's say 20 years later or 10 years later that person deceased, then this kid, they have to pay the entire স্টেট ট্যাক্স, ইয়া entire estate tax. কারণ এটা অনেক বড় একটা amount. But if they do will or estate planning, ওইটার মাধ্যমে সেটার জন্য স্টেট প্ল্যানিং লাগবে, সেটার জন্য হ্যাঁ এই বিষয়টা আসলে awareness-টা খুবই দরকার। হ্যাঁ। আমাদের এইটার জন্য হ্যাঁ লাগবে না will not prevent the probate. will করার That's correct. মাধ্যমে সেটার জন্য প্ল্যানিং লাগবে একটা। জি I have that. Will never prevent the probate court. If you want to prevent probate court, you need to do that revocable trust. I have that. right, no, আমি এই জন্য আসলে ভাইকে বলতেছি যে এই awareness-টা, like it starts from That's correct, conversation, হ্যাঁ, হ্যাঁ, right? যে yeah. কার জন্য কোনটা appropriate, we don't know. That is correct. But at least they should seek, counsel, অ্যাবসোলুটলি হ্যাঁ। advice. এবং সিম্পল, বেশিরভাগ আমি বলবো আমাদের সমাজের 80-90% লোকের জন্য যে উইল লাগবে এটা 2-3 পৃষ্ঠার উপরে হবে না, বুঝতে পারছেন। আপনি এখানে প্রপার্টি লিস্ট করারও দরকার নাই। শর্টে গিয়ে বলতেন যে estate planning or trust. এইটা অনেক লম্বা হয়ে যাবে, বাট আমি একটু আগে ভাইয়ের কথার লেজ ধরে বলছি যে এটার গুরুত্বটা কতটুকু ধর্মের দিক থেকে এবং মানে মানে রাষ্ট্রের দিক থেকেও, দুইটা ব্যাপারে। জি ভাই জি, তারপরে আপনারটা। হ্যাঁ তারপরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন। জি লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ গাড়ি ইন্স্যুরেন্স করতে যাচ্ছি, আমি গাড়ি চালাচ্ছি 80,000 টাকা, জি রাস্তায় একটা গাড়ি চলতেছে 500,000 টাকা। জি এখন আমার মানে ইন্স্যুরেন্সের লিমিট হচ্ছে 300। জি আবার না যদি গাড়িটা ড্যামেজ হয়, জি এটা আবার স্টেট ভেরি করে জি। স্টেটে আছে, ওই গাড়ির পয়সাটা আমাকে দিতে হবে। আমার জানা মতে ওই গাড়ির যে পুরাটা আপনার ইন্স্যুরেন্স দিবে হইল তার লিমিট পর্যন্ত। তবে টেক্সাসে একটা ল আছে, স্টাওয়ার্স ল। আপনি ইন্স্যুরেন্সকে বলছেন, ধরেন আপনি ওই গাড়িটার ড্যামেজ করছেন, ওই গাড়িটার দাম $5 লাখ, আপনি $2 লাখ ড্যামেজ করছেন, ওই গাড়িওয়ালা $2 লাখ নিয়ে নিতে রাজি, কিন্তু ইন্স্যুরেন্স দিল না আপনার, তখন সে পুরাটার জন্য লায়াবিলিটি। অতএব গুড ফেইথ এফোর্ট যদি না থাকে ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি প্রবলেমে পড়তে পারে। এটাকে বলে স্টাওয়ার্স ডিমান্ড। কিন্তু আমি যেহেতু মনে করেন আমার একটা প্রপার্টি, একটা জি বাড়ি আছে, জি যেহেতু আমার ইন্স্যুরেন্সটা 300,000, গাড়ি ড্যামেজ করছে 500,000, জি আমার বাড়িতে ধরতে হবে না। পার্সোনাল আপনার বাড়ি যদি হোম স্টেট হয় ধরতে পারবে না। প্রত্যেক স্টেটের এক একটা হোম স্টেট ল আছে। যেমন টেক্সাসের হোম স্টেট ল খুবই ব্রড। আপনি টেক্সাসে আপনি ব্যাংক্রাপসি ফাইল করলেও আপনার বাড়ি অনেক কয়েকশো একর জমি এবং বাড়িতে যে কয়জন অ্যাডাল্ট আছে প্রত্যেকের লাইসেন্সের জন্য এক একটা করে গাড়ি, প্রত্যেকটাই ফেরারি লয়, এগুলি টাচ করতে পারবে না। টেক্সাসের পর ফ্লোরিডা খুব জেনারাস হোম স্টেট এক্সেমশনে। আমার মনে হয় জর্জিয়াও যেহেতু সাউদার্ন এরকম একটা এক্সেমশনের মধ্যে পড়বে, আপনার বাড়ি হোম স্টেট হিসাবে ধরতে পারবে না। কিন্তু কথা হলো আপনার অন্য প্রপার্টিস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলি কিন্তু ওপেন, এইগুলি কিন্তু ধরতে পারবে। বুঝতে পারছেন? কিছু আছে আমি ডাউন করছি, সেগুলো আমি ক্লিয়ার না। জি জি যাদের কাছে ইন্স্যুরেন্স কিনি, জি তারা কিন্তু বলে না, যারা জানে না।
পলিসি তো ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির বাইরে যাবে না, তাহলে আর আপনার থেকে টাকা নিচ্ছে কেন? 3 লাখ ডলার। 300 জায়গা তো 100 আর 50 টাকা। জি 300 আর 100 দিয়ে করছি। জি জি। Instead of that, তবে যেই জিনিসটা হবে, যে $500,000 গাড়ি চালাচ্ছে তার কাভারেজ আছে $500,000 জন্য, সে তার, হ্যাঁ আপনার ফল ছিল, সে তার ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে নেবে, তার ইন্স্যুরেন্স সাবরোগেট করবে আপনার এগেনস্টে। এখন সেই ইন্স্যুরেন্স কোম্পানির উপর নির্ভর করে যে আপনার এগেনস্টে তারা কি পলিসি লিমিটের জন্য যাবে, নাকি আপনার এগেনস্টে আরও $30,000 একজন লয়ারকে দিয়ে একটা জাজমেন্ট নিল যেটার কোনো ভ্যালু নাই। সেই সমস্ত জাজমেন্টে আসবে তখন যে বিষয়টা, বুঝতে পারছেন? আমি যেটা চিন্তা করি যে আমরা অনেক সময় অতিরিক্ত ইন্স্যুরেন্স কিনি। হ্যাঁ, অনেক সময় এটা অপ্রয়োজনীয়ভাবে কিনি, আবার অনেক সময় প্রয়োজনীয় পরিমাণ কিনি না, এটা নির্ভর করে। ঠিক আছে। আর আচ্ছা, আমার হ্যাঁ, প্রশ্নটা হলো কি, আমি সব যতটুকু বুঝছি আমি বাকিটা আপনি জেনে নেব। জি জি জি। এমপ্লয়মেন্টের জন্য আপনার লেবার পারমিট সহ জি। কত সময় লাগতে পারে? 3 বছর। 3 বছর। 3 বছর। আর তারা যদি আমেরিকায় থাকে, এখন এটা হলো কি, যদি কালকে যদি সব ভিসা রেট্রোগ্যাস করে দেয়, 3 বছর অ্যাড করে দেয় ওয়েটিং টাইমে, তাহলে ওই 3 বছরের সাথে আরও 3 বছর অ্যাড হবে, ভেরি আনলাইকলি। কিন্তু তারা যদি আমেরিকায় থাকে ভ্যালিড স্ট্যাটাসে, তাহলে অন্তত 6 থেকে 8 মাস কমানো সম্ভব। আচ্ছা, যাকে আনা হবে, আমি যেটা চিন্তা করছি, তার যে 21 এর নিচে বাচ্চা আছে ওরাও পাবে। 21-এর নিচে আনম্যারিড বাচ্চারা। আনমেরিড ছোট বাচ্চা। তবে এই ডেটটা কবে নির্ধারণ হবে সেটারও অনেক আইন আছে। এটা ভিসার সময় না, এটা যখন প্রায়োরিটি ডেট ছিল, প্রায়োরিটি ডেট কবে কারেন্ট হয়েছে, এই সমস্ত ব্যাপার চলে আসবে, যেগুলি এখানে আলোচনা করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকটার ভিতরেই যদি কিন্তু আছে, বাট জেনারেলি হলো এইটা। Besides that, আপনি যেভাবে এক্সপেক্ট করছেন, it will be huge effect. হ্যাঁ, এইগুলি চিন্তা করে দেখেন, এইগুলি। হ্যাঁ। ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আপনি খাবার নিয়ে নেন।